প্রশাসনে বিএনপি জামাত আমলাতন্ত্রকে ভাগ করে নিয়েছে। তো ধরেন এখন নির্বাচন হলে তো বিএনপি জামাত দুইটা দল ক্ষমতা আসবে না, একটা দল আসবে, কিংবা এখন এনসিপি একটা অনিবন্ধিত দল হয়েও কিংবা সদ্য জন্মগ্রহণ একটা নিউবর্ন বেবির মতো 1 বছরও পূর্ণ হয়নি, সেটা সরকারের যে গুরুত্বটা পাচ্ছে যে আপনার বিএনপি জামাত তারপরে 3 নম্বরে মিটিং করলে তাদেরকে ডাকে বা তারা যায়, সরকারের কাছে তাদের সেই অ্যাক্সেস আছে। এলজিএডির মতো সরকারের উন্নয়নের কেন্দ্রবিন্দু একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যেটা কানেক্টেড একটা মিনিস্ট্রি এনসিপির উপদেষ্টাদের আছে। তথ্য মন্ত্রণালয়ের মধ্যে যেটা গণমাধ্যম কিংবা মিডিয়া থেকে শুরু করে এই সাইডটা যেটা একটা ন্যারেটিভ বা একটা বয়ান তৈরি একটা প্রচার যন্ত্র, সেটা তাদের হাতে আছে। এখন যদি নির্বাচন হয় সেটা তারা কি এলজিডি একটা এমপি হইতে পারে কিনা অনেক যেহেতু সেটা সন্দেহ, যদি বিএনপি বা জামাত কারোর সাথে জোট না করে, তাহলে এটা তো পরিষ্কার যে কিছু কিছু দল নির্বাচন না হলেও সুযোগ সুবিধা লাভ করতেছে, গুরুত্ব পাচ্ছে। নির্বাচনটা হলে তাদের এই গুরুত্বটা থাকবে না। সুতরাং কিছু কিছু রাজনৈতিক দলও যেমন চাচ্ছে না নির্বাচনটা হোক, পেছাক। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং রাজনীতিক ব্যারিস্টার শিহাবুদ্দিন খান, এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সাবেক সহসভাপতি এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। স্বাগত আপনাদের দুজনকেই। বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে এখন অভিযোগ করছে, নানা ষড়যন্ত্রের অভিযোগ। কেউ কেউ বলছেন যে আগামী নির্বাচন সংঘাতময় হতে পারে, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা কেউ কেউ বলছেন যে রাজনৈতিক দলগুলো মুখিয়ে আছে একে অপরের সঙ্গে যুদ্ধ করবার জন্যে, পরিস্থিতিটা এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়েছে। তো আমি একটু আপনাদের দুজনের কাছ থেকে বুঝতে চাই যে আপনারা আসলে কি দেখছেন সামনের দিনগুলো বাংলাদেশের রাজনীতির জন্য, যেখানে ফেব্রুয়ারিতে নির্বাচন হবার কথা, যেখানে কোনো দল ইতিমধ্যেই নির্বাচনী মাঠে আছে, কোনো দল নানা দাবি নিয়ে এগুচ্ছে যে এটা না হলে নির্বাচন হবে না, ওটা না হলে নির্বাচন হবে না। কোনো দল আবার নির্বাচনী প্রক্রিয়ার বাইরে সরকারই রেখেছে, কেউ নিজেরা অদৃশ্যমান নয়। ধন্যবাদ জিলু ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তা সম্মানিত দর্শকদেরকে আমি আমার সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এই মুহূর্তে তো বাংলাদেশের খুব বহুল যেটা আলোচিত বিষয় সেটি হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচন। যদিও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝি, অন্যান্য জাতীয় নির্বাচনের আগে যে একটা নির্বাচনী দামামা থাকে, নির্বাচনী উত্তেজনা থাকে, বা সামগ্রিকভাবে নির্বাচনী যে প্রস্তুতির ব্যাপারগুলো থাকে, আমার কাছে কেন যেন এরকম একটি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আগে নির্বাচনী দামামাটা কেমন যেন একটু এখন পর্যন্ত একটু পানসে মনে হচ্ছে। এখানে কিছু মৌলিক সমস্যা রয়েছে, আবার কিছু কিছু জায়গা আপনি জানেন কিছুদিন আগে জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে একটি বৃহৎ রাজনৈতিক পরিমণ্ডলে একটি সমাধানের পথ, কিভাবে দেশটিকে একটি সুন্দর জায়গায় নিয়ে ঠেকানো যায় বা সুন্দরভাবে নির্বাচনের দিকে এগোনো যায়, সেই প্রক্রিয়ার দিকে ধাবিত হয়েছে। কিন্তু মৌলিক যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে আপনি জানেন যে যদিও এই গণঅভ্যুত্থানে বিগত ফেসিস সরকার তারা বিদায় নিয়েছে, পলায়ন করেছে, কিন্তু এই আওয়ামী লীগের যেই যারা সমর্থক বা যারা স্টেক হোল্ডার্স, এদের যেই সংখ্যাটা বা আগামী নির্বাচনে কিংবা আগামী নির্বাচনের যে রাজনৈতিক বাস্তবতা সেটাতে তাদের পার্টিসিপেশন কিংবা আদারওয়াইজ তাদের ভূমিকা কি হবে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং আওয়ামী লীগ তো এই মুহূর্তে আমরা যেটা অ্যাপারেন্ট যে তারা নির্বাচন করতে পারছে না, কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক কিংবা আমি আবারও বলছি যে তাদের যারা স্টেক হোল্ডার্স, তাদের এই নির্বাচনে ভূমিকা কি হবে, কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরির বাস্তবতা আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু ভাবাচ্ছে। আমি এই কথাটা বলছি এজন্য, আপনি জানেন যে বিগত সরকারের সাথে কিন্তু 15-16 বছরই এলাই ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করা হয়নি, তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়নি, বা দলগতভাবে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণের মতো বিষয় আমরা দেখিনি। তো সেই হিসেবে কিন্তু জাতীয় পার্টি এখনো রাজনৈতিক ময়দানে রয়ে গেছে, এমনকি জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে খুব বেশি মামলা মোকদ্দমাও হয়নি। আবার একই সঙ্গে আমি দেখেছি যে জাতীয় পার্টিকে কিন্তু এই যে সংস্কার কমিশন, ঐক্যমত কমিশন, জুলাই সনদ, এখানে কিন্তু তাদেরকে ডাকাও হয়নি, তাদের কোনো অংশগ্রহণও নেই। কিন্তু ইদানিংকালে কিন্তু জাতীয় পার্টির যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু খুব জোর গলায়
তাদের অংশগ্রহণের বিষয় এবং প্রকান্তরে তারা আওয়ামী লীগের যারা সমর্থক বা রাজনৈতিক যারা গোষ্ঠী রয়েছেন তাদের ফেভারে কথা বলার আমরা কিছু প্রচেষ্টা দেখতে পাচ্ছি এবং সেটার কনসিকুয়েন্স কি হতে পারে তাদেরকে অংশগ্রহণ করতে না দিলে বা সেই পরিমণ্ডলে তারা যদি অংশগ্রহণ করতে না পারেন সেই সমস্ত ব্যাপারেও কিন্তু এখন কথা চলে আসছে। এখন এগুলো হচ্ছে আমরা যেটা বললাম মৌলিক সমস্যা, যে এই জায়গাগুলো অন্যান্য রাজনৈতিক গোষ্ঠী এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা কিভাবে ডিল করবেন এবং এটা ফেব্রুয়ারি নির্বাচন তো বিশেষ করে জাতীয় পার্টির বিষয়টিকে তারা কিভাবে হ্যান্ডেল করবেন। কারণ আমি রাজনৈতিক যেটা সামান্য জ্ঞানে যেটুকু বুঝি যে এখানে কিন্তু জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের কিন্তু শ্যাডো নির্বাচন করার একটি সুযোগ কিন্তু রয়ে গেছে। আমি যদি বলি যে জাতীয় পার্টির যারা ক্যান্ডিডেটস হবেন তারা যদি সরাসরি আওয়ামী লীগের নেতাকর্মীরা নাও হন, আওয়ামী লীগের সমর্থকেরা কিংবা জাতীয় পার্টির নেতাকর্মীরা ডামি আওয়ামী লীগের ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করার কিন্তু সুযোগ রয়ে গেছে এবং ওই সমর্থনগুলো আদায়ের একটি বাস্তবতা রয়ে গেছে। আমি এই বিষয়গুলো একটা হাইপোথিসিস আকারে বলছি, কিন্তু এই সম্ভাবনাগুলো কিন্তু রয়ে গেছে। আবার আমাদের যারা চলমান রাজনৈতিক দলগুলো নির্বাচনী রাজনীতিতে কিন্তু একটি বিষয় যে ভোট আদায়ের ক্ষেত্রে কিন্তু সব কিছুকে ফেয়ার বিবেচনা করা হয়। তো সেই ক্ষেত্রে আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু আমরা প্রচ্ছন্ন একটা প্রতিযোগিতা দেখতে পাচ্ছি যে আওয়ামী ঘরানার বা এই ঘরানার ভোটগুলো কোন বাক্সে যাবে এবং সেগুলো কোন দিকে আসলে মুভ করলে নির্বাচনী ফলাফলের দিকে কতটুকু সেগুলো প্রভাব ফেলবে, এই বাস্তবতাগুলো কিন্তু রয়েছে। তবে একটি আশার বিষয় হচ্ছে যে যেই বিষয়টা নিয়ে একটি দোলাচল চলছিল সেটি হচ্ছে, যদিও আমি এটাকে খুব এই জুলাই সনদটার স্বাক্ষর করাটাকে আমি খুব এটার যেহেতু আইনগত ভিত্তি এই মুহূর্তে আমি খুব দেখতে পাচ্ছি না, এটার একটা নৈতিক ভিত্তি রয়েছে এবং যেহেতু একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক কিছু ঘটে গেছে, অনেক ভালো কিছু ঘটার সম্ভাবনা আকাঙ্ক্ষা আমাদের প্রত্যাশা ছিল যেগুলো হয়নি, কিন্তু অন্তত মোটা দাগে সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে সামনের দিনটা কীরকম হবে সেটার একটা আমরা পথনির্দেশ হয়তো বা এই জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে দেখতে পেয়েছি। তো এটির মাধ্যমে আমরা একটা বিষয় অন্তত পরিষ্কার হয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে অন্তত তারা ফেব্রুয়ারিতে নির্বাচন করবার ব্যাপারে খুব সম্ভবত তারা তাদের অবস্থানে অনড় রয়েছেন এবং সেই প্রক্রিয়া চালু রয়েছে। তবে এখানে আপনি জানেন যে এই আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবং জাতীয় পার্টির কিছুদিন পর কি ভূমিকা হবে সেটার ক্যালকুলেশন যদি বাদও দেই, এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে নির্বাচনকালীন যেই তাদের যেই অ্যালায়েন্স এবং তারা নির্বাচনী মাঠে কি সমীকরণে একজন আরেকজনের সাথে লিয়াজু করবেন, লেনদেন করবেন, এই বিষয়গুলোও কিন্তু সামনের রাজনৈতিক পরিস্থিতিকে যেমন সহজ করতে পারে তেমন আবার কঠিন এবং উত্তপ্তও করতে পারে। একই সঙ্গে আরেকটি বিষয় আমি বলবো, যেহেতু এটি ঠিক যে জনমনে নির্বাচন নিয়ে যেমন প্রত্যাশা রয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, একই সঙ্গে কিন্তু জনমনে এই একটা আশঙ্কাও রয়েছে, শঙ্কাও রয়েছে যে নির্বাচন কোনো কারণে পিছিয়ে যেতে পারে কিংবা রাজনৈতিক বাস্তবতায় হয়তোবা ভণ্ডুল নির্বাচনী যে প্রক্রিয়াটা ভণ্ডুল হয়ে যেতে পারে। আপনি জানেন যে এখানে সেনাবাহিনীকে নির্দেশ করে বা ইনভলভ করে বিভিন্ন ধরনের প্রচারণা, গুজব কিংবা বাস্তবিক অর্থেও কিছু কথাবার্তা কিন্তু মাঠে চলমান আছে। তো আমি মনে করি যে আরও কিছুদিন গেলে ফেব্রুয়ারির নির্বাচনের যেই আমরা যে গাইডলাইন বা প্রত্যাশা রয়েছে সেটি আদৌ আসলে ফেব্রুয়ারিতে সাকসেসফুলি সম্পন্ন হবে কিনা, সেই প্রক্রিয়ায় দেশ যাবে কিনা, আমার মনে হয় সেটি আরও কিছুদিন গেলে আমরা সবাই আর একটু পরিষ্কার হতে পারবো। মিস্টার নুরুল হক নূর, কোনো অনিশ্চয়তা নির্বাচন নিয়ে? যেহেতু আমাদের অতীত অভিজ্ঞতা রয়েছে যে ভোটের 11 দিন আগেও নির্বাচন আসলে বানচাল হয়েছে কিংবা 111 হয়েছে, এ ধরনের ঘটনা আছে, নানান ধরনের কু পাল্টা কু হওয়ার ইতিহাস আছে। আর বাংলাদেশের বর্তমান সময়ে যে ধরনের একটা শুরুতে এই 2024-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটি জাতীয় ঐক্য সংহতি ছিল গণ অভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে, সেখানে এখন যেভাবে বিভাজন দেখা যাচ্ছে এবং মুখোমুখি অবস্থান এবং সবাই আপনারা তো নাকি ইতিহাসে নাম লেখালেন জাতীয় ঐকমত্য করে।
পৃথিবীর বিভিন্ন দেশের পাঠ্যপুস্তকে আপনাদের নাম থাকবে, সবাই পড়বে, আপনাদের কাছ থেকে শিখবে, আপনারা যে কলম দিয়ে স্বাক্ষর করলেন ঐক্যমতে সেগুলো জাদুঘরে যাবে। এখন আপনি এটা আবার বলছেন কেন? আপনাদের মধ্যে আমার কলম তো আমি বলছিলাম যে কলম কি নিবেন না দিবেন, পরে বলছে দিয়ে নিয়ে যান, তো আমারটা তো আমি নিয়ে আসছি, তাই আমার কলম তো তাহলে রাখা হবে না জাদুঘরে। তো এটা একটা ভালো এক্সাম্পল, এটা একটা ভালো করার সুযোগ থাকতে পারে ভবিষ্যতে যদি, হ্যাঁ হতে পারে না, একটা ভালো প্র্যাকটিস ছিল যে ধরেন এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনে প্রায় 31টা দল ও জোট এবং বিভিন্ন শ্রেণী পেশার কিছু প্রতিনিধি যারা মিলে বিভিন্ন সংস্কারের বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে এবং শেষ পর্যন্ত নোট অফ ডিসেন্ট সত্ত্বেও বেশ কিছু বিষয়ে যে একমত হয়েছে। এবং ধরেন এখন যদি সংসদ নির্বাচন হয়, এই দলসমূহ এই নেতাদের অনেকেই এমপি হবেন না, সংসদেও যাবেন না। আবার গণপরিষদ নির্বাচন বাংলাদেশে হয় কিনা সেটা জানা যায় না, কিন্তু এইটা একটা গণপরিষদের মতোই কাজ করেছে। সেই জায়গা থেকে এটা একটা নতুন প্র্যাকটিস, অবশ্যই এটা ইতিহাসের পার্ট, সেটা ভালো মন্দ সফল ব্যর্থতা, কিন্তু একটা ইতিহাসের পার্ট হয়েছে। কিন্তু নির্বাচন নিয়ে যেটা হচ্ছে যে অনেকের মধ্যে যেটা সন্দেহ সংশয়, এবং আমি লক্ষ্য করছি এটা সচেতন মহল খুব ভালোভাবেই আসলে এটা অনেকেই এই সন্দেহ প্রকাশটা করছেন যে ইলেকশনটা শেষ পর্যন্ত ফেব্রুয়ারিতে যথাসময়ে হয় কি না। অনেক সামরিক বিশ্লেষক, রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক বিভিন্ন প্রোগ্রামে একবার জোরে সোরেই বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনের আলামত তারা দেখেন না। আমরা সবসময় তো নির্বাচনের জন্য মুখিয়ে আছি, একটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা নির্বাচন হলে সংসদে যাবেন কিংবা তাদের কর্মী, আপনারা নির্বাচনের জন্য মুখিয়ে আছেন, কিন্তু তথ্য উপদেষ্টা সম্প্রতি বলেছেন যে আপনারা রাজনৈতিক দলগুলো সংঘাতে জড়াবার জন্য মুখিয়ে আছেন। এখন রাজনৈতিক দলগুলো সংঘাতে জন্য রেডি, এবং এর মধ্যে যদি রিলিজিয়ানের একটা এলিমেন্ট যোগ করে দেওয়া যায় তাহলে বাংলাদেশের পরিস্থিতি ভয়ঙ্কর হবে বা খুব খারাপ হবে, এটাও মাহফুজ বলছে। এখন উপদেষ্টার পদে থেকে এইটা বলাটা তো আসলে কতটুকু তার আপনার ভারতের পরিচয়, কতটুকু তার আসলে দায়িত্বের পরিচয় দিয়েছেন সেটা তিনি জানেন। কারণ যখন প্রধান উপদেষ্টা বারবার ন্যাশনাল না ইন্টারন্যাশনাল ফোরামে বলছেন ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, তো ইলেকশনের আগে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে, নির্বাচনের জন্য একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে হবে। সেখানে এখন তারা যদি বলেন যে সংঘাতের জন্য মুখে আছে, তাহলে তো সরকার ব্যর্থ এবং তাহলে তো তাদেরকে দিয়ে হবে না। তো এই বিষয়টি তো তারা পরিষ্কার করছে। তাহলে এটা হতে পারে যেটা আমরা যে শঙ্কাটা প্রকাশ করছি, সরকারের মধ্যেও একটা অংশ আছে যারা আসলে এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট করে ইলেকশনকে পিছাতে চায়, যেটা রাজনৈতিক দলের মধ্যে থেকে অনেকে বলছে যে কিছু কিছু রাজনৈতিক দল মনে করছে নির্বাচন ছাড়া তারা যে সুযোগ সুবিধাটা নিচ্ছে বা ভাগবটরায় যেটা পাচ্ছে, যেটা মাহফুজ এর আগে আরেকটা প্রোগ্রামে বলেছিল যে প্রশাসনে বিএনপি জামাত আমলাতন্ত্রকে ভাগ করে নিয়েছে। তো ধরেন এখন নির্বাচন হলে তো বিএনপি জামাত দুইটা দল ক্ষমতা আসবে না, একটা দল আসবে, কিংবা এখন এনসিপি একটা অনিবন্ধিত দল হয়েও কিংবা সদ্য জন্মগ্রহণ একটা নিউবর্ন বেবির মতো 1 বছরও পূর্ণ হয়নি, সেটা সরকারের যে গুরুত্বটা পাচ্ছে যে আপনার বিএনপি জামাত তারপরে 3 নম্বরে মিটিং করলে তাদেরকে ডাকে বা তারা যায়, সরকারের কাছে তাদের সেই অ্যাক্সেস আছে। এলজিএডির মতো সরকারের উন্নয়নের কেন্দ্রবিন্দু একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত যেটা কানেক্টেড একটা মিনিস্ট্রি এনসিপির উপদেষ্টাদের আছে। তথ্য মন্ত্রণালয়ের মধ্যে যেটা গণমাধ্যম কিংবা মিডিয়া থেকে শুরু করে এই সাইটটা যেটা একটা ন্যারেটিভ বা একটা বয়ান তৈরি করে একটা প্রচার যন্ত্র, সেটা তাদের হাতে আছে। এখন যদি নির্বাচন হয় সেটা তারা কি এলজিডি একটা এমপি হইতে পারে কিনা অনেক যেহেতু সেটা সন্দেহ, যদি বিএনপি বা জামাত কারোর সাথে জোট না করে, তাহলে এটা তো পরিষ্কার যে কিছু কিছু দল নির্বাচন না হলেও সুযোগ সুবিধা লাভ করতেছে, গুরুত্ব পাচ্ছে, নির্বাচনটা হলে তাদের এই গুরুত্বটা থাকবে না। সুতরাং কিছু কিছু রাজনৈতিক দলও যেমন চাচ্ছে না নির্বাচনটা হোক, পেছাক, সেটার জন্য বিভিন্ন অজুহাত ক্রিয়েট করছে, জনগণকে একটা আইওয়াস কিংবা ব্লাব দিচ্ছে বিভিন্ন ইস্যু বলে, কিন্তু প্রকৃত অর্থে তাদের উদ্দেশ্য নিজেদের ধান্দা হাসিল করা। এবং সরকারের মধ্যে একটা অংশ মনে করছেন ফ্ল্যাগ নিয়ে ঘুরতেছে, সে জীবনে এমপি কিংবা উপদেষ্টা হইতে পারত কিনা সেটা সন্দেহ ছিল, যে কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা একটা ভাই ব্রাদার কিংবা একটা সার্কেল একটা উপদেষ্টা হয়েছেন। এখন নির্বাচনটা হয়ে গেলে তো আর তাদের সেই দামটা রইল না, কিংবা তারা যে কর্মকাণ্ড অনেকে করেছেন উপদেষ্টা পরিষদের মধ্যে, সেটা আমার কথা না, এনসিপি বলেছে, বিএনপি বলেছে, জামায়াতও বলেছে যে তারা রাজনৈতিক দলের পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছেন, রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। তাহলে নির্বাচনটা হলে তো যে সমস্ত উপদেষ্টা এই স্বজনপ্রীতি, দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার করেছেন তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত হতে পারে, তাদের অনেককে বিচারের মুখোমুখি হওয়া লাগতে পারে। কাজেই ওইটার জন্য তো তারা একটা সেফ এক্সিটের জন্য তো কারোর সাথে সমঝোতা করার জন্য কিছুদিন সময় নিতে পারেন। সেই দিক থেকে নির্বাচন নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করছে যে নির্বাচন যথাসময় হয় কিনা, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে
শিয়াব্বার মতো আমার মতো যারা নির্বাচন করতে চাই, আমরা কিন্তু মাঠে আসলে ফুল সুইংয়ে মার্কা নিয়ে ভোট নিয়ে ক্যাম্পেইন করে বেড়াচ্ছি। সো আমার মনে হয় যে সরকারের কিংবা রাজনৈতিক দলের মধ্যে কারো কারো যদি অসৎ চিন্তা থেকে থাকে, যেমন এই যে আপনার ধরেন এখন এই যে পঞ্চগড়ে একজন ইমাম সে ইসকন নিয়ে প্রতিবাদ করে, তাকে অপহরণ করে পরে পাওয়া গেল পঞ্চগড়ে, কিংবা হিন্দু যুবকের আপনার মুসলমান মেয়ে ধর্ষণ। এখন এই ঘটনাটা বাংলাদেশে তো পূর্বে এইরকমভাবে ঘটে নাই। এখন যেভাবে ঘটনাগুলোকে পোট্রে করা হচ্ছে বা সাম্প্রদায়িক একটা রং দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটি কিন্তু ইন্টেনশনালি ঘটনাগুলো ঘটাচ্ছে। তাহলে এটাকে আমাদের দেশের কোনো সংস্থা এজেন্সি সংগঠন করতেছে নাকি বাইরের কোনো সংস্থা এজেন্সি সংগঠন করতেছে, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। সাম্প্রদায়িক ইস্যু দিয়ে এই যে মাজারের বিভিন্ন জায়গায় ধরেন হামলা হচ্ছে দু একটা, যদি হামলা হয় সেইটার বিরুদ্ধে ব্যবস্থা নেন, পদক্ষেপ নেন, তাহলে তো পরের হামলা ঘটবে না। তো এখন এইগুলো যদি ব্যবস্থা না নিয়ে আমরা ঘটতে দেই, তার মানে এখানে বুঝতে হবে কারো ইন্ধন আছে এগুলো ঘটার পেছনে। যেটা সাম্প্রতিক এই যে মিরপুরে এয়ারপোর্টে বিভিন্ন জায়গায় ধারাবাহিক আগুনের যে ঘটনাগুলো, এগুলো কিন্তু নিছক কোনো দুর্ঘটনা, এইভাবে সিরিজ দুর্ঘটনা হয় না, দুর্ঘটনা হঠাৎ ঘটে, বিচ্ছিন্ন দু একটা ঘটনা হতে পারে। সুতরাং এই ঘটনাগুলো নিয়ে কিছুটা কিন্তু আমাদের একটা কনসার্ন আছে যে তাহলে এগুলো ইলেকশন পেছানোর জন্য কিংবা দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে দিকে নিয়ে যাওয়ার জন্য কেউ করছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু শঙ্কিত আছি। তারপরে কিন্তু আমরা মাঠে আছি এবং আমার মনে হয় রাজনৈতিক দলগুলো, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন ইলেকশন উইল বি হেল্ড বিফোর ঈদ, এর মানে এদিক সেদিক যাওয়ার আর সরকারেরও সুযোগ নেই। কারণ গত এক বছরে ধরেন অনেক প্রতিদর্শ অর্থনীতিবিদ আছে, কিন্তু অর্থনীতিতে কোনো গতি আছে? কর্মসংস্থান, বিনিয়োগ, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা, বরঞ্চ অনেক ব্যবসায়ীরা অনাস্থায়ী ব্যবসা গুটিয়ে বন্ধ করে আছেন যে ইলেকশনের পরে তারা ব্যবসায় নিউ ইনভেস্ট করবেন। সুতরাং অর্থনীতির রেমিটেন্স যতই হাই থাকুক, কর্মসংস্থান, আদার ইনভেস্টমেন্ট, সেটা ফরেন এবং দেশের মধ্যে ইনভেস্টমেন্ট না থাকলে তো দেশ চলবে না। শুরুর দিকে সরকার দায়িত্ব নেওয়ার পরে যদি আপনারা সব রাজনৈতিক দলগুলোকে ডেকে একটা কমিশন করে তাদের উপস্থিতিতে যে পুলিশ এবং জনপ্রশাসনে আমরা এই পরিবর্তনগুলো করতে চাই, আপনাদের কোন দলের কি আপত্তি, আপত্তি অনাপত্তি নিয়ে ওখানেই নোট করে ফেলতে পারতো। কিন্তু আমরা বিচার বিভাগকে এইভাবে স্বাধীন করতে চাই, এইভাবে একটা ডায়লগ করে এখানে কিন্তু প্রক্রিয়া চাইলে ওপেন ডায়লগের মাধ্যমে এগুলো শেষ করে দেওয়া যেত। সর্বোচ্চের জন্য সময় প্রয়োজন হতো 1 মাস। তারপরে যেহেতু এটা একটা গণ অভ্যুত্থান পরবর্তী একটা অস্বাভাবিক সময়, ডক্ট্রিন অফ নেসেসিটির জায়গা থেকে অনেক সিদ্ধান্ত নেওয়া যায়, অনেক কাজ করা যায়, যেটা পরবর্তী পার্লামেন্ট এসে বৈধতা দেয়, যেটা 90-এও হয়েছে। বিচারপতি শাহাবুদ্দিন সাহেব চিফ জাস্টিস থেকে তাকে উপরাষ্ট্রপতি, কেয়ারটেকার প্রধান, আবার নির্বাচনের পরে তার বিচারালয়ে ফিরে যায়। এগুলো কিন্তু কোনোটাই সংবিধানে উল্লেখ ছিল না, প্রয়োজনের তাগিদ থেকে এগুলো করা হয়েছে এবং বৈধতা দেওয়া হয়েছে। একইভাবে জিয়াউর রহমানের সময়ও এরশাদের সময়ও অনেকগুলো আপনার সংবিধানের সংশোধনীকে বৈধতা দেওয়া হয়েছে। তো যে বিষয়গুলো আমাদের এসেনশিয়াল ছিল, চাইলে প্রথম 2 থেকে 3 মাসে সেগুলো বাস্তবায়ন করা যেত। প্রথম 2 থেকে 3 মাসে রাজনৈতিক দলগুলো যতটা সফট হয়ে ডিসকাস করতো, এক জায়গায় পৌঁছাতো, পরবর্তীতে কিন্তু এটা আর সম্ভব হয় না, এটা বাস্তব। যেমন দেখেন প্রথম 3 মাস কিংবা 6 মাসও যদি ধরি, সরকারের প্রতি যে আকাশচুম্বী মানুষের সমর্থন ছিল, সে সময় বলতে হয় যে ধরেন আমরা এই আপনার ডিবির কার্যালয়ে এই জুলাই গণ অভ্যুত্থানে যখন আমরা অ্যারেস্ট ছিলাম, তখন আমাদের একজন শুভাকাঙ্ক্ষী খাবার দিতে গেছে, তার কাছে শুনছি তার বাবার মাধ্যমে, তার বাবার সাথে সে দেখা করে খাবারটা দিয়ে সে বলেছে জিল্লুর ভাই বলতেছে ভালো, তার টকশোতে চালাইতেছে, নুরুল কবিরও তার প্রোগ্রামে গেলে কথাবার্তা বলতেছে, আসিফ নজরুল কিছু। তো এই 3 জন ব্যক্তি যে আমরা টেলিভিশনে কি আলাপ আলোচনা হয়, পত্রপত্রিকায় কি লেখে, যমুনায় একটু কথাবার্তা হয়, আর এগুলো টেলিভিশনে এগুলো দেখায় না, আন্দোলন টান্দোলন, সে সময় আপনার কথা, আপনার প্রোগ্রামের কথা বলছে, পাশাপাশি নুরুল কবির ভাই আসিফ নজরুল স্যারের কথা রেফারেন্স বলতো। তো আমি দেখছি যে এই গভর্নমেন্টের শুরু থেকে তারা শুধু এখানেই আসতেন, অন্য কোথাও তখন রাইট, এবং ইনক্লুডিং মি মাঝখানে আমরা অনেক জায়গায় ব্ল্যাক লিস্টেড ছিলাম, অনেকে ভয়ে ডাকতো না, ডিজিএফআই কিংবা সরকারের বাধা বিঘ্ন আছে কাজে, সে সময় আপনার এখানে এসে মাঝে মাঝে একটু কথা বলতাম, সেটা আমিও একাধিক প্রোগ্রামে বলেছিলাম। এবং আসিফ নজরুল, নুরুল কবির ভাই তো নাই, অন্য জায়গায় যেত না। এই কথাটা বললাম এই কারণে যে আমি লক্ষ্য করছি যে এই সরকারের দায়িত্ব নেওয়ার পরে আপনি কিছু বিষয়ে সমালোচনা করছেন, যেটা আমার তখন মনে হইতো জিল্লুর ভাই কি বলতেছে, কিন্তু এখন দেখি যে মিলে যাচ্ছে। তো এখন আমি যেটা বলছিলাম, এই যে সংস্কার প্রয়োজন আমরা সবাই চাই, সেটাতে এত জটিল করে শেষ পর্যন্ত তো ঐক্যমতে পৌঁছানো গেল না। তো আপনি সংস্কার করবেন ঐক্যমতের ভিত্তিতে। আমরা যদি প্রধান উপদেষ্টার ভাষণ ধরি, উনি কিন্তু বলেছিলেন যে যতখানি ঐক্যমতে পৌঁছানো যায় আমরা কেবলমাত্র ততটুকুই করব। ওইভাবে তো আপনি কখনোই রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারবেন না, কিছু না কিছু ডিফারেন্স থাকবেই। তারপরে জুলাই সনদ স্বাক্ষর হলো,
কিন্তু শেষ পর্যন্ত এটা নিয়ে একটা বিতর্কের সুযোগ হলো যে যাদেরকে গভর্নমেন্ট পৃষ্ঠপোষকতা করে পার্টি কিংস পার্টি হিসেবে দাঁড় করালো, তো তারা স্বাক্ষরই করলো না। তাহলে এটা কি হলো? তারা আবার সরকারের নিয়োগকর্তা। হ্যাঁ, যেখানে প্রধান উপদেষ্টা বলছিলেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, এবং ছাত্রদেরকে রাজনৈতিক দলের দাবির মুখে পত্রপত্রিকা আপনি দেখেছেন, প্রথম আলোর মতো পত্রিকা তথ্য সহকারে প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টা, আমরাও যেটা ভাষা জানতাম যে জাতিসংঘ সফরে যাওয়ার আগে দুই ছাত্র প্রতিনিধির উপদেষ্টা যারা আছেন তাদেরকে পদত্যাগ করার জন্য বলেছিলেন, যে এই সেপ্টেম্বরের লাস্টের শেষের দিকে হলে তারা যেন পদত্যাগ করে। এখন পর্যন্ত তারা পদত্যাগ করে নাই। এর মধ্যে প্রশাসনকে নির্বাচনের জন্য যেভাবে প্রস্তুত করা দরকার সেই আলামত আমরা দেখতে পাচ্ছি না। সেই কারণে নির্বাচন নিয়ে যেই অনিশ্চয়তাটা, এই কারণে কিন্তু অনেকে অনিশ্চয়তার দিকে খুঁজে পায়। আর সংস্কারের যে বিষয়টা, যেটা আমরা বলবো, এখন রাজনৈতিক দল, যেটা আমি বলছি, যারা নির্বাচন পেছাতে চায়, একটা পরিস্থিতি তৈরি করতে, তারা অনেক কিন্তু এটাকে সামনে এনে দাঁড় করাচ্ছে যে এই কারণে নির্বাচন হতে পারবে না। কিন্তু এখন কি দুইটা ভোট করার বাস্তবতা আসলে আছে, একটা গণভোট করার এবং একই সাথে একটা জাতীয় নির্বাচন করার? এবং এটা তো আমাদেরকে ভাবতে হয়, গণভোট করতে গিয়ে এটা যদি হিতে বিপরীত হয় তাহলে তো জাতীয় নির্বাচন আর হবে না। তো কাজে আমরা তো এখন ওই জাতীয় নির্বাচনকে অনিশ্চিত করার জন্য এই মুহূর্তে গণভোটের আরেকটা যদি দিকে যাই, সেটা তো আরেকটা ক্রাইসিস তৈরি করবে। সেই কারণে আমরা কিছু রাজনৈতিক দল অনেকে একমত হয়েছি যে একই সাথে জাতীয় নির্বাচনের সাথে একটা গণভোট হতে পারে, এবং দিন শেষে এই গভর্নমেন্ট যাই করুক না কেন, সেটা শেষ পর্যন্ত একটা পার্লামেন্ট কি বৈধতা দিতে হবে। আপনারা কি এটা আলাপ করেছেন যে গণভোটটা কিসের ভিত্তিতে হবে? মানে গণভোট আমরা জানি ইয়েস নো বলবে, তো আপনি কি জুলাই সনদ সমর্থন করেন না কি করেন না এরকম? এখন এইখানে প্রক্রিয়াটা এরকমই যে এই যে রাষ্ট্র সংস্কারের বিষয়, জুলাই সনদে ধরেন ৮০-৮৪টা বিষয় আছে, এবং আপনারা রাজনৈতিক দলগুলো সেটা একমত হয়েছেন। কিন্তু আপনারা রাজনৈতিক দলগুলো, আপনার দল বা বিএনপি বা জামাত, তো আমার প্রতিনিধিত্ব, আমি একজন সিটিজেন হিসেবে বলছি, করেন না। এখন আপনার ৮৪টা বিষয়ের মধ্যে আমি হয়তো আপনাদের সঙ্গে ঠিক আছে ৮০টা বিষয়ই একমত, 4টা বিষয় একমত না। আমার সাধারণ মানুষ, সাধারণ ভোটার সেটা কিভাবে বোঝাবে? মানে আপনি যা বলবেন, বিএনপি যা বলবে, জামাত যা বলবে, বা অন্য পার্টি, সব পার্টি মিলে যা বলবেন সেটাই আমাকে মানতে হবে, সেটা তো না। এখন এইখানে ধরেন, এবং আপনারা নির্বাচিত না, আমি ধরে নিলাম আপনারা 51% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, ঠিক আছে, আপনার একটা রাইট তৈরি হলো, সেই রাইটও তো আপনার নাই। এখন গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে একটা সরকার প্রয়োজনের তাগিদে কিছু কাজ তারা আসলে করতে পারে, যেটা না সেটা তো করছে, সেটা করার কথা বলছি না, আমি বলছি ওই যে ভোটের কথা বলছেন, ভোটের কথা। এখন ধরেন, হ্যাঁ, আমরা হয়তো 100% প্রতিনিধিত্ব সব রাজনৈতিক দল মিলে করে, এটা যেমন সত্য একদিকে, আবার এটাও সত্য যে সুসংগঠিত জনগোষ্ঠীর একটা আনুষ্ঠানিক প্রতিনিধিত্ব করার প্ল্যাটফর্ম রাজনৈতিক দল, যেহেতু এখানে এই সময়ের গণঅভ্যুত্থানের বা অ্যাক্টিভ রাজনৈতিক দলগুলো কিন্তু এই ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনায় আছে। এখন প্রধান উপদেষ্টার কথার এখানে মানে সেই অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ তো আপনার সরকারই করেছে, কি অ্যাক্টিভ আর কি ইনঅ্যাক্টিভ, একটা পরিবেশ তৈরি করে কিছুটা এক্সিকিউটিভ অর্ডারে। কারণ আপনার 55টি রাজনৈতিক দল নিবন্ধিত, তার মধ্যে মাত্র 18টি নিবন্ধিত রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করেছে। আমি যদি নিবন্ধিত রাজনৈতিক দলের কথা বলি, বাকিরা অনিবন্ধিত। আপনি যদি সেটা ধরেন তাহলে ঐকমত্যটা হলো কিভাবে? আপনি সিংহভাগে, আপনি তো নিবন্ধন বাতিল করেননি। আবার ধরেন আপনি যদি এখানে মার্জিনালাইজড গ্রুপ বলেন, বা রিলিজিয়ান বেসড, এথনিক কমিউনিটি, কিংবা জেন্ডার হিসেবে, আপনি তো ইনক্লুসিভ হয়নি, তো সবাই তো এই প্রক্রিয়ার মধ্যে ছিল না। না, জেন্ডার বলতে এখানে যদি রাজনৈতিক দলগুলো তো এথনিক কমিউনিটি থেকে শুরু করে জেন্ডার সবার একটা প্রতিনিধিত্ব করে, সেটা তো আপনারা বলছেন, কিন্তু আপনি বলছেন আপনি আমার প্রতিনিধিত্ব করেন, আমি আপনাকে প্রতিনিধি মনে করি কিনা সেটাও তো টিস্যু, সেটা তো কোনোভাবে প্রমাণিত হয়নি যে ওইভাবে, ইভেন বিএনপিও বলতে পারে না, দাবি করতে পারে না। করলে তো কিছুটা বিতর্ক থাকে, সেটা এড়ানোর সুযোগ নেই। কিন্তু একই সাথে আবার এই কমিশনগুলো শুরুর দিকে কিন্তু রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসেছিল, তাদেরও লিখিত একটা প্রস্তাব, এমনকি সম্ভবত ওয়েবসাইটে নাগরিকদের জন্য ওপেন করেছিল যে ওই কমিশন সম্পর্কে তাদের মতামতগুলো দেওয়ার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কিছুটা নাগরিকদেরও সশরীরে অংশগ্রহণের সুযোগ ছিল। তো আমি যেটা বলতে চাই যে এখানে আমরা যে বিষয়টি বলছি যে আপনার এখানে আপনি যেটা বলছেন, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এটা একসময় ইতিহাসেও অবশ্যই এইভাবে আলোচনা হবে যে 55টি নিবন্ধিত দল, সেখানে 18টি দল স্বাক্ষর করেছে। আমরা প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব নেওয়ার পরে ওনাদেরকে বলেছিলাম যে, যেমন ধরেন আপনি দেখেছেন যে এই 24-এর গণ অভ্যুত্থানের পূর্বে
2018 সালে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে গঠিত একটা তরুণদের দল, 28 বছর পর ডাকসু নির্বাচন হয়েছিল, সেখানে আমরা জয়লাভ করেছিলাম। আমরা একটা দল গঠন করে নির্বাচন কমিশনের সকল শর্ত পূরণ করে নিবন্ধনের জন্য আবেদন করেছিলাম। শুধুমাত্র সরকারের আনুকূল্য না পায় আমাদের নিবন্ধনটি পাইনি। শিহাব ভাই আইনজীবী হিসেবে তার সাথে আলাপ করেছিলাম যেটা নিয়ে আইনি কি আমরা সহায়তা পেতে পারি। তো সেই সময় সরকারের সিগন্যালে 2-3টা পার্টি গত নির্বাচন আগে নিবন্ধন পেয়েছিল। যেহেতু গত 3টা নির্বাচন এই আওয়ামী লীগের মেকানিজমে হয়েছে, 3টা নির্বাচনের পূর্বেই সাধারণত নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন দেয়, তারা তাদের অনুগত দলগুলোকে নিবন্ধন দিয়েছিল। সেখানে মান্না ভাই, আমাদের গণসম্মতি, এরকম অনেক অ্যাক্টিভ ক্রিয়াশীল দলগুলো শর্ত পূরণের পরও নিবন্ধন দেয়নি। তো আমরা বলছিলাম এই গোয়েন্দা সংস্থার পরামর্শে যাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে সেগুলো একটু যাচাই বাছাই করা হোক। একই সাথে আওয়ামী লীগ যখন ফেসিবাদের দায়ে নিষিদ্ধ হচ্ছে, আওয়ামী লীগের সহযোগীরা অবশ্যই নিষিদ্ধ না হয়ে পারে না, জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের আরও যারা দোষর ছিল তাদেরও দল নিবন্ধনের কার্যক্রম স্থগিত করা হোক। সেটা নির্বাচন কমিশনও করে নাই, সরকারও করে নাই। কারণ এখানে সরকার একটা লুকোচুরি খেলছে। একদিকে যেমন আওয়ামী লীগের মিছিল ধাওয়া করতেছে, আরেকদিকে জাতীয় পার্টি আবার তার কার্যালয়ের সামনে সমাবেশ করতেছে, প্রোগ্রাম করতেছে, আবার আওয়ামী লীগের আরেক নেতার বাসায় রাষ্ট্রদূতরা মিটিং করতেছে। তো কাজে এইখানে এটি হচ্ছে মানে কোশ্চেন আসলে সরকার কি চায়, কোন গেম তারা আয়োজন করতেছে। একদিকে মাঠে ধাওয়া দিচ্ছে, আরেকদিকে ডিপ্লোম্যাটিক লোকজন নিয়ে মিটিং করতেছে, আরেকদিকে আরেক পার্টি প্রকাশ্যে মিটিং করতেছে। তো সেই ক্ষেত্রে এই প্রশ্ন তো সরকারকে, এই সময়ের যারা দায়িত্বপ্রাপ্ত কমিশন থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারকে জবাব দিতে হবে। এক সময় ইতিহাস এই প্রশ্নের উত্তর খুঁজবে যে 55টি নিবন্ধিত দলের মধ্যে 18টি দল স্বাক্ষর করেছে, অধিকাংশ দল করেনি। এই দায় সরকারের। এবং এই যে সংস্কারের আসলে এই যে মঞ্চটাকে এইভাবে করে শেষ পর্যন্ত একটা গুরুত্বহীন করলো। কারণ এইখানে ওই আমরা যেটা বলেছিলাম আলাপ আলোচনা শেষে সরকার যদি একটা নির্বাহী অধ্যাদেশ দিত কিংবা এটা জাতির সামনে ঘোষণা করতো যে এখানে আলাপ আলোচনার ভিত্তিতে তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন। কারণ আমরা কিন্তু বলেছি যে আমরা আলাপ আলোচনার পরেও যেহেতু কিছু কিছু বিষয়ে একমত আসতে পারছি না, আমরা কমিশনকে এই বিষয়ে একটা কনসেনসাসে পৌঁছানোর জন্য আমরা দায়িত্ব দিয়েছি। সেইটা না করে তারা স্বাক্ষরের অনুষ্ঠান করলেন। এবং এখানে এই অংশ এই আপনার প্রথমত হচ্ছে অনেক দল অংশগ্রহণ করে নাই বা সুযোগ হয় নাই তাদের, আবার যারা করেছে তারাও সবাই স্বাক্ষর করলো না। সেই দিক থেকে এটা অবশ্যই যে জুলাই এই সনদের ভিত্তিটা আমরা একদিকে আইনি ভিত্তি চাচ্ছি, আবার তার জনভিত্তিটা কিছুটা হলেও বিতর্ক হচ্ছে বা ডিভিশন দেখা যাচ্ছে, এটা আমাদের প্রত্যাশিত ছিল না। তো এখন আমরা যেটা মনে করি যে এখন শেষ পর্যন্ত পার্লামেন্টের উপরেই ডিপেন্ড করতে হচ্ছে। এবং শিহাব ভাই যেটা বলেছে যে রাজনৈতিক দলগুলোরই একটা কমিটমেন্ট থাকতে হবে, যে নৈতিকভাবে দায়বদ্ধ থাকতে হবে যে তারা এই গণঅভ্যুত্থানের স্পিডকে ধারণ করে এই সংস্কারগুলো তারা বাস্তবায়ন করবেন। রাজনীতিবিদরা অনেক সময় ভুল করে, আপনিও ভুল করেছেন। আপনার কলমটা অ্যাটলিস্ট জাদুঘরে থাকলেও চলতো। কলম রাখার মধ্যে বিধান ওই যে স্যার প্রথম ঘোষণার মতো সে বলছে যে যতটুকু আমরা ঐক্যমতে পৌঁছবো ততটুকু হবে, ওইটা তো একটু চেঞ্জ হয়েছে, কলম জাদুঘরে রাখবেন আমাদের, তাহলে আমাদের কলম আপনি বুঝে ফেলেছেন। আমার কাছে আমি আপনি কন্টিনিউ করবেন, বাট আমি একটা প্রশ্ন হচ্ছে কোন ধরনের সরকারের অধীনে নির্বাচন, এটা নিয়ে তো অনেক বিতর্ক। এখন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা অ্যাপিলেট ডিভিশনে হিয়ারিং হচ্ছে। আমি একটু এটার ভবিষ্যৎ বা এখান থেকে কি আসতে পারে বলে মনে হয় আমি একটু বুঝতে চাই। কারণ ঐকমত্য কমিশনে মিস্টার নুররা এই বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন, হাইকোর্টে তত্ত্বাবধায়ক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে কারণ নোট অফ ডিসেন্ট আমার জানা মতে নেই, না সবাই একমত হয়েছে। এবং নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করারও আলাপ আলোচনাটা হয়েছে। আমার কাছে জিল্লু ভাই এই যে জুলাই সনদ স্বাক্ষরের এটাকে সত্যি কথা আমার কাছে সেরিমোনিয়াল মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে কোনো একটি সংস্কার কমিশন গঠনের সময় জনগণের যে উত্তেজনা ছিল, এটা নিয়ে যে আলাপ আলোচনা ছিল, জুলাই সনদ নিয়ে আসলে ওইভাবে আমি ব্যক্তিগতভাবে জনগণের মধ্যে ওই ভাইবটা পাই নাই। অর্থাৎ তারা যেটাকে বলে যে আসলে শেষটা ভালো হলো না আর কি। এটার জুলাই সনদটা যেই উত্তেজনায় বা যেই অংশগ্রহণে, যেই উন্মাদনায় এটার আসলে মানে এর সেরেমনিটা হতে পারত, আমি তো মনে করি যে ওই সময় ল্যাপস হওয়ার কারণে এবং ওই ধরনের গতি প্রকৃতি না রাখতে পারার কারণে, এবং আমি মনে করি যে এই সরকার নির্বাচনের আগে তাড়াহুড়ো করে আসলে তারা একটি গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, তাদের জনগণ ক্ষমতা দিয়েছে, তারা তাদের যে দায়সারা দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যে বিষয় যে আমরা রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি জুলাই সনদ স্বাক্ষর করলাম, এই প্রক্রিয়াটা আমার মনে হয় যে সম্পূর্ণের দিকে তারা বেশি ফোকাস ছিলেন। না হলে আমি তো মনে করি যে এই জুলাই সনদ নয়, শুধু আরও অনেক কিছুই ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে, আইনগতভাবেও প্রশ্নবিদ্ধ হবে, নৈতিকভাবেও প্রশ্নবিদ্ধ হবে।
নূর খুব সুন্দরভাবে বলেছে যে এই যে আপনি সংস্কারের কথা আমরা বলছি, তো এই সরকার এই যে এতগুলো এই যে পকেট নিবন্ধিত রাজনৈতিক দল, তো তাদের তো কোনো ভেরিফিকেশন না করে এই দলগুলোর সত্যিকারের অস্তিত্ব আছে কিনা, নিবন্ধনের যোগ্যতা সম্পন্ন কিনা, যদি নিবন্ধনের যোগ্যতা সম্পন্ন হয়, তাদের যদি রাজনৈতিক অ্যাক্টিভিটিস থাকে, তাহলে তাদেরকে কেন এই কমিশনে আনা হবে না, জুলাই সনদে কেন তাদের স্বাক্ষর অনুষ্ঠানে আনা হবে না, এই বিষয়গুলো তো আসলে সাধারণ যুক্তি দিয়ে আসলে বোঝার বিষয়। এবং অবশ্যই এই বিতর্কটি কিন্তু আমি মনে করি যে ভবিষ্যৎ সময়ে এটি অনেক এম্বারাস করবে, অনেক কিছুকেই এম্বারাস করবে। এখন আপনি যেই প্রশ্নটি করেছেন যে কোন সরকারের আন্ডারে নির্বাচন হওয়ার যে বিষয়, হ্যাঁ এটা ঠিক যে এই উপস্থিত আমরা জানি না আসলে নিষ্পত্তিটা কিভাবে হবে, না এটা আপনি জানেন যে অ্যাপিলেট ডিভিশন কি সিদ্ধান্ত দিবে, ইতিমধ্যে কিছু আলাপ আলোচনা হয়েছে যে বাংলাদেশের এখন যে আমরা কিছু বিষয় আছে যে রাজনৈতিক পরিমণ্ডলে যে হাওয়া বা যেই আমরা যে পঞ্চদশ সংশোধনীতে আসলে যেই তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়ার যেই প্রক্রিয়ায় বাদ দেওয়ার আমরা যেই ইনস্ট্যান্সটা দেখেছি, ওইটার প্রতিও বিচার বিভাগের কিংবা আসলে সমগ্র দেশের মানুষেরই যেই মনোভাব, সেদিক থেকে তো আসলে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প পদ্ধতি বাংলাদেশে নির্বাচনকালীন সময়ে আসলে এই মুহূর্তে ভাববার সুযোগ নেই। আমরা যদি পঞ্চদশ সংশোধনীর যে মামলার শুনানি যেটা হচ্ছে আপিল বিভাগে, সেটি যদি ফেভারে থাকে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের ফেভারে থাকে, আবার এরপরেও আপনি জানেন যে আপিলের পরে একটি রিভিউয়ের বিষয় আছে, অর্থাৎ আমি এগুলো প্রক্রিয়াগত বিষয় বলছি। আবার আরেকটি বিষয় আছে যে আপনি এটা তো সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তো বাতিল করা হয়েছে, আদালতের রায়ের মাধ্যমে সরাসরি কিন্তু সংবিধানে সেটা পুনরুজ্জীবিত হবে না, অর্থাৎ সেই সংশোধনীটি বাতিল ঘোষণা হবে আদালতের রায়ের মাধ্যমে, সংবিধানে কিন্তু সেটা সন্নিবেশ করাতে হলে আবার সেই পার্লামেন্টের কনসেন্ট লাগবে। তাহলে তো আদালত দরকার কি? না, আদালত হচ্ছে এই যে সংশোধনীটা হলো, সেটা তো আদালত তার যে ইনহেরেন্ট এখতিয়ার, সেটি যে ইলিগালি হয়েছে সেটি ঘোষণা করলেন, অর্থাৎ এটি না হলে তো পরবর্তী সংসদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার সংবিধানে ফিরিয়ে আনার সেই সুযোগটা আবার থাকতো না। আদালত বলল, সংসদ মনে করলো না। হ্যাঁ, সেই বাস্তবতা তো আসতে পারে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এখন যে রাজনৈতিক বাস্তবতায় যেই দলগুলো নির্বাচনে অংশগ্রহণের জন্য, ইনক্লুডিং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা সবাই কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পক্ষে, অর্থাৎ তারা চান যে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হোক। আপনি জানেন ইতিমধ্যে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে আমাদের জাতীয়তাবাদী দলের একটি প্রতিনিধি দল, মহাসচিব সহ তারা দেখা করেছেন, এই বিষয় নিয়ে আলাপও হয়েছে, যে নির্বাচনকালীন সরকারের বিষয় নিয়ে আলাপ হয়েছে। কারণ আপনি জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কার্যক্রমের মধ্যে আমরা কিন্তু এর ডায়াগ্রাম, এর আসলে কতটুকু পেরিফেরির মধ্যে তারা কাজ করছেন এটা কিন্তু চিহ্নিত করা খুব কঠিন। তারা যেমন জাতীয় ইস্যুতে চলে যাচ্ছেন আজকে জাম্প করে, আবার তারা ক্ষুদ্র বিষয়ে চলে আসছেন, আবার দেখা গেল তারা যেই স্বাভাবিক যে অর্থাৎ সংবিধানে থাকা অবস্থায় যে তত্ত্বাবধায়ক সরকারের যে দায় দায়িত্ব ছিল, তারা তো আর ওই ফ্রেমে তারা সরকার পরিচালনা করছেন না। তাহলে নির্বাচনকালীন সময়ে আমরা তো কিছু প্রশ্নবিদ্ধ ভূমিকাও দেখেছি। আমরা ইতিমধ্যে এই সরকারের দুইজন আমরা ওই বৈষম্য বিরোধী আন্দোলনের তুর্কি, যারা ইতিমধ্যে খুবই বিতর্কিত হয়েছেন তাদের কার্যক্রম এবং স্টেটমেন্টের কারণে, তারা এখনো পদত্যাগ করেন নাই। তাহলে যদি তফসিল ঘোষণার পর এই ফ্রেমেই যদি গভর্নমেন্ট থাকে, তাহলে সেটার কিছু সংশয় শঙ্কা তো রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকতেই পারে, অর্থাৎ লিমিটেড জায়গায়ও যদি তারা এফেক্ট ফেলতে পারেন, সেটাও তো একটি শঙ্কার বিষয়। এবং সুষ্ঠু নির্বাচনের জন্য বা লেভেল প্লেয়িং ফিল্ড আসলে নিশ্চিত করবে কিনা সেই প্রসঙ্গটা তো আসছে। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কি এই যদি আপিল বিভাগ এটার তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে রায় দেয়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরপর নির্বাচনকালীন সময়ে কি তত্ত্বাবধায়ক সরকার গঠন সম্ভব? হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকারের গঠন করে নির্বাচন সম্ভব, কারণ যেই প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেই একই প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারও গঠন করা সম্ভব। বরঞ্চ সেটি আরও স্ট্রং পজিশনিং পাবে, আমরা যে ডক্ট্রিন অফ নেসেসিটিতে বলি, সার্বিক বিবেচনায়, কারণ তখন আপিল বিভাগের একটি লাইভ আদেশ অর্থাৎ রায় থাকবে যদি সেটা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে থাকে। এখন তত্ত্বাবধায়ক সরকারের কথাটা কেন আসছে? তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা যদি আসে,
আপনি জানেন আমাদের সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারের যে 3 মাসের বিধান, তাদের কার্যক্রমের কিছু লিমিটেশনস আছে। অর্থাৎ তারা দৈনন্দিন কাজ এবং নির্বাচন পরিচালনার বাইরে অন্য কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। যেটা রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে যে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের যে ঘোড়া মাঝে মাঝে যে জাম্প করে, সেটাকে যদি লাগাম টানতে হয়, তাহলে এই তত্ত্বাবধায়ক সরকারের যেই তাদের যেই লিমিটেশনস, সেটা এনে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার দিকে মনোনিবেশ করা উচিত।